ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য ভালো চোখে দেখছে না ঢাকা, হাইকমিশনারকে তাগিদ। প্রতিবেশীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আইন উপদেষ্টার। জুলাই বিপ্লবে আহতদের ডিসেম্বরের মধ্যে চিকিৎসা ও পুনর্বাসন করা হবে। সচিবালয়ে বৈঠক শেষে বিশেষ সহকারী। না ফেরার দেশে অভ্যুত্থানে গুলিবিদ্ধ আব্দুল্লাহ। গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই বিএনপির অগ্রাধিকার, বললেন তারেক রহমান। থাকবে জুলাই অভ্যুত্থান সহ ফ্যাসিবাদ বিরোধী সকলে। সংস্কারের গতির উপর নির্ভর করবে নির্বাচনের দিনক্ষণ, এএফপিকে বললেন ডক্টর ইউনূস। জানালেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় তত ভালো। As soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. আইন করে কুইক রেন্টালে দায় মুক্তি দেয়া ছিল অবৈধ, রায় হাইকোর্টের। প্রয়োজনে চুক্তি বাতিল বা পুনর্মূল্যায়ন করতে পারবে সরকার। সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম ও মুকুলকে কারাগারে প্রেরণ। যশোরের সাবেক এমপি রঞ্জিতের বিপুল অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক। রোববার থেকে শুরু আমন ধান চাল সংগ্রহ অভিযান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতা হিসেবে নিজেও চাপে থাকার কথা বললেন উপদেষ্টা। এবং চালেও বাড়ানো হয়েছে, তো সেক্ষেত্রে তো আমরা আশা করছি যে আমরা একটা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো। শুভেচ্ছা, সন্ধ্যার বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা ভালো চোখে দেখছে না বাংলাদেশ। দিল্লিকে এ বিষয়ে জানিয়েছে সরকার। ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় হাইকমিশনার বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেছেন। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি দিল্লি। এছাড়া সুইজারল্যান্ডে আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় জড়িত দূতাবাসের 2 কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। তারপর থেকে কদিন পরপর কয়েকটি অডিও ক্লিপ ভাসতে থাকে সামাজিক মাধ্যমে। চাউর হয় আত্মগোপনে থাকা নেতাকর্মীদের সঙ্গে আলাপে উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা। সবশেষ 10 নভেম্বর নূর হোসেন দিবসে কর্মীদের 0 পয়েন্টে অবস্থানের নির্দেশ দিয়েছেন বলেও প্রচার করা হয়, যার জের ধরে বিচ্ছিন্ন মারামারির ঘটনাও ঘটে। পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার কর্মকাণ্ডে অসন্তুষ্ট অন্তর্বর্তী সরকার। আগেও এ নিয়ে সতর্ক করে আহ্বান জানানো হয় ভারত সরকারকে, কিন্তু তা কাজে দেয়নি। পাশের দেশে অবস্থান করে এমন কথাবার্তা বা নির্দেশনার পরিপ্রেক্ষিতে কি করছে পররাষ্ট্র মন্ত্রণালয়? ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, একাধিকবার অসন্তোষ প্রকাশ করা হলেও সদুত্তর মেলেনি দিল্লির তরফ থেকে। তারা চান শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বিবৃতি দিতে না পারেন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের কাছে বিষয়টি উত্থাপন করেছে। তিনি বলেছেন তিনি তার সরকারের কাছে এটি পেশ করবেন। আমরা আসলে সত্যিকার অর্থে অফিসিয়ালি কোনো রেসপন্স পাইনি। ভারতে বাংলাদেশিদের ভিসাও মিলছে না সহজে। বিশেষ করে তৃতীয় দেশের ভিসা পেতে যাদের দিল্লিতে যেতে হয় তাদের জন্য এখন বিকল্প বের করছে মন্ত্রণালয়। রোমানিয়া এবং বুলগেরিয়ান যেসব বাংলাদেশি শিক্ষার্থীরা যারা আগে দিল্লি থেকে ভিসা নিত সেটা যেতে পারছে না, তাদেরকে কিন্তু যে হ্যানয়, পাকিস্তান, উজবেকিস্তান এরকম 3-4টা জায়গা থেকে কিন্তু ভিসা নেওয়ার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি এবং সেভাবে কিন্তু তারা ভিসা নিয়ে যেতে পারছেন। মন্ত্রণালয়ের সংস্কার প্রশ্নে জানানো হয়, অবসরোত্তর কাউকে আর চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে না। 1 মাসের মধ্যেই অবসরে যাচ্ছেন 6 থেকে 7 জন রাষ্ট্রদূত। সুইজারল্যান্ডে আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তৌফিক হাসান। আমরা নির্দেশনা পাঠিয়েছি যে ইন ফিউচারে যেন এই ধরনের প্রোটোকল এবং সিকিউরিটির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।
আর কোনো দেশ যাতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে জঙ্গি হামলায় নিহত 2 বিচারকের স্মরণ সভায় এই আহ্বান জানান তিনি। 2005 সালে ঝালকাঠিতে জঙ্গি হামলায় নিহত হন বিচারক জগন্নাথ পাড়ে ও সোহেল আহমেদ। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত স্মরণ সভায় ডক্টর আসিফ নজরুল বলেছেন, কোনোভাবেই কোনো উগ্রবাদকে গ্রহণ করা যাবে না। তার মতে দেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই, এখানে যা ঘটে তা ফুলিয়ে ফাঁপিয়ে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হয়। কোনোভাবেই কোনো রকম উগ্রবাদ জঙ্গিবাদকে অ্যালাউ করতে পারি না, কোনোভাবেই না। বাংলাদেশের চারপাশে তো খুব বন্ধুভাবাপন্ন দেশ নাই, তাদের সবসময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা, একটা ঘটনাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখা, এটাকে নিয়ে ষড়যন্ত্র করা। প্রতিবেশী রাষ্ট্র সেখানে তার নিয়ন্ত্রিত একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাতে আন্তর্জাতিক মহলকে কনভিন্স করতে পেরেছে, আগ্রাসী হতে পেরেছে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা দেওয়া হবে। আহত ও শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন করা হবে। এর কর্মপরিকল্পনা 5 কর্মদিবসের মধ্যে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার সায়েদুর রহমান। অন্যদিকে তথ্য উপদেষ্টা জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে আহত ও শহীদ পরিবারের সব দাবি পূরণ করা হবে। এক্ষেত্রে নির্বাচনের দাবির চেয়ে রাজনৈতিক দলগুলোকে আহতদের সহায়তা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তিনি জানিয়েছেন। জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারের পুনর্বাসনের দাবিতে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে 6 উপদেষ্টার বৈঠক ছিল আজ দুপুর 2টায়। কিন্তু বৈঠকে অংশগ্রহণ নিয়ে আহতদের 2টি পক্ষের বাকবিতণ্ডা হয়। আর এ অবস্থায় দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা পরে বৈঠক শুরু হলে দুপক্ষই দাবি তুলে ধরেন। এ সময় তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে দাবি পূরণে সরকারের অবস্থানও তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সায়েদুর রহমান। তিনি বলেছেন, চিকিৎসায় গাফিলতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার পাশাপাশি ফার্স্ট ট্র্যাকেও চিকিৎসা দেওয়া হবে এবং চিকিৎসার স্বার্থে দেশের সরকারি বেসরকারি হাসপাতালেও চিকিৎসা দেওয়া হবে। প্রয়োজনে আহতদের বিদেশে পাঠানো হবে। বৈঠক শেষে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন দীর্ঘদিন ধরে চলছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। একটা গ্রুপ বিভক্ত করছে, গ্রুপ বিভক্ত রক্তিম শক্তি নামে একটা গ্রুপ করছে। কাদের থেকে পারমিশন নিয়ে এই গ্রুপটা করছে আমি জানতে চাই। প্রতিটা মানুষ সমন্বয়, যারা সবার সমন্বয়, আমাদের তো আমি একা কিছু না। এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধার সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। আপনারা দেশের সকল হাসপাতালে ফাস্ট ট্র্যাক সার্ভিস পাবেন। উপদেষ্টা কোন আছেন ইন্টারমিনিস্ট্রিয়াল কমিটি, সেইটার মাধ্যমে কাজগুলো দ্রুত আগাবে। আমরা তো নভেম্বরের মধ্যে বলছি রূপরেখা দিব এবং ডিসেম্বরের মধ্যেই সবগুলো উদ্যোগ কার্যক্রম হবে। দুপুর থেকে আহতদের সঙ্গে সচিবালয়ে উপদেষ্টাদের এই বৈঠকের খবর সংগ্রহ করছিলেন আমাদের সহকর্মী আলমগীর স্বপন। তিনি এই মুহূর্তে বাংলা মোটর সেন্টারে আছেন। তিনি আমাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন। স্বপন, এই সচিবালয়ে যে বৈঠক ঘিরে কিছুটা বিশৃঙ্খলাও হয়েছিল, আপনি তো ছিলেন সেখানে। আবার ডিসেম্বরের মধ্যে আহত সবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেওয়ার কথাও তো আমরা জানলাম। সব মিলিয়ে এই ঘটনার সারসংক্ষেপ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। বৃষ্টি, যেটি হলো যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে তথ্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই জুলাই গণ অভ্যুত্থানে সারা দেশে 19,931 জন আহত হওয়ার তথ্য আছে এবং 873 জন শহীদ হয়েছেন। আজকেও একজন মারা গেছেন তিনি সহ। তো এই আহতদের মধ্যে যারা চিকিৎসা নিচ্ছিলেন তাদের মধ্যে নানা ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ গতকাল পঙ্গু হাসপাতালে আমরা দেখতে পেয়েছি। সেখানে স্বাস্থ্য উপদেষ্টা একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়েছিলেন এবং সেটাকে ঘিরে পরবর্তীতে আপনার শ্যামলী এবং পঙ্গু হাসপাতাল এলাকায় রাস্তা অবরোধ করা হয় দীর্ঘ সময় ধরে। এর প্রেক্ষিতে কিন্তু আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকটি ডাকা হয়েছিল। আহতদের যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন, পঙ্গু হয়ে গেছেন, তাদের কি দাবি দেওয়া, তো সেটা নিয়ে 2টার সময় বৈঠকটি ছিল এবং 6 উপদেষ্টা এই বৈঠকের জন্য দুপুর 2টার পর থেকে আসা শুরু করেন। তো এই আসার মধ্যে দিয়ে এখানে 2টি পক্ষ দাঁড়িয়ে যায় আহতদের মধ্যে। একটি পক্ষ, তারা হলো রক্তিম জুলাই নামে একটি সংগঠন,
সংগঠন, তারা গতকালের যে আন্দোলন সেখানে সেভাবে হয়তো ছিলেন না। তো তারা 7 দফা দাবি নিয়ে তারা বৈঠকের যে রুম সেখানে তারা অবস্থান নেয়। পরবর্তীতে গতকাল যারা আন্দোলন করেছেন তারা আরেকটি পক্ষ, তারা এসে যখন দেখে যে রক্তিম জুলাই সংগঠনে যারা তারা নিজেকে এদের মধ্যে একজন সমন্বয়ক দাবি করে সামনে বসেছে, তখন তারা এর প্রতিবাদ জানায়। তারা যেটা বলছিল যে গতকালের আন্দোলনকারীরা তারা বলছিল যে গতকাল উপদেষ্টারা রাতে যে তাদেরকে যে আশ্বাস দিয়েছেন সেই অনুযায়ী তারা তালিকা নিয়ে এসেছেন আহতদের, কিন্তু এইখানে যারা অন্যরা যারা আলোচনা করতে এসেছেন তারা এই তালিকার মধ্যে না। এই নিয়ে তারা দীর্ঘক্ষণ তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস এসে সেটি থামাবার চেষ্টা করে প্রায় 1 ঘন্টা ধরে। তো প্রায় সবকিছু মিলিয়ে নির্ধারিত যে 2 ঘন্টার যে 2টার সময় যে বৈঠকটি ছিল তার 2.5 ঘন্টা পরে 6 উপদেষ্টার সাথে আহতদের দুটি পক্ষই বৈঠক করে। তো সেই বৈঠকেও আসলে দুই পক্ষ তার দাবি তুলে ধরে এবং সেই সময়ও কিছু তর্ক বিতর্ক হয়। তো সবশেষ যেটি হলো প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার সাইদুর রহমান, তিনি কি দাবি বাস্তবায়ন করবেন সেগুলো তুলে ধরেন। তিনি বলেন যে আপনার যে আহত যারা তাদেরকে দীর্ঘমেয়াদী চিকিৎসা দেওয়া হবে এবং শহীদ পরিবারে যারা আছে তাদের পুনর্বাসন করা হবে। জুলাই ফাউন্ডেশন যেটা তারাও তো শহীদদের 5 লাখ টাকা এবং আহতদের 1 লাখ টাকা করে দিবেন। এর পাশাপাশি কিন্তু সম্পূর্ণ চিকিৎসা ফিরিয়ে দেওয়া হবে এবং চিকিৎসার জন্য আহত যারা তাদেরকে একটি কার্ড দেওয়া হবে, এর মাধ্যমে তারা সারা জীবন চিকিৎসা পাবেন। এর পাশাপাশি তাদের আপনার যে টেলিমেডিসিনের মাধ্যমে সাইকোথেরাপি দেওয়া হবে এবং তাদের যে কর্মসংস্থান সেই ব্যবস্থাগুলো করা হয় বলে তিনি এখানে আশ্বাস দেন। এবং সার্বিকভাবে যেহেতু দুই পক্ষ ছিল তারা কোনো কনসেনসাসে বা ঐক্যবদ্ধ হতে পারছিল না, সেজন্য বলা হয়েছিল তাদের সাথে আবারও আলোচনা করে তারা একটা কর্মপরিকল্পনা দেবেন আগামী 5 কর্মদিবসের মধ্যে এবং এই কর্মপরিকল্পনার ভিত্তিতে আগামী ডিসেম্বরের মধ্যে আর কি আহত এবং শহীদের পরিবারদের যেসব দাবি আছে সব তুলে ধরা হবে। এর মধ্যে একটি তথ্য যে তথ্য উপদেষ্টা তিনি বলেছিলেন যে আসলে এখন সবার আমাদের প্রায়োরিটি যারা আহত এবং শহীদ পরিবার তাদের পুনর্বাসন এবং চিকিৎসাটাই সর্বোচ্চ প্রায়োরিটি। তো রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের দাবি না করে তারা বলছিলেন যে এই বিষয়ে আসলে সবাইকে এখন ঐক্যবদ্ধ হওয়া এবং এটি হলো ছিল আজকে সার্বিক পরিস্থিতি আসলে সচিবালয়ে সেই বৈঠকটির। বেশ বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ স্বপন। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত আব্দুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন। আজ সকাল 10টার দিকে তিনি মারা যান। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্র ছিলেন আব্দুল্লাহ, বাড়ি যশোরের বেনাপোল। জানা গেছে গত 5 আগস্ট সন্ধ্যা 7টার দিকে রাজধানীর তাঁতিবাজার মোড়ে বংশাল থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন। কপালের ঠিক মাঝ বরাবর গুলি লাগে আব্দুল্লাহর। এমন অবস্থায় প্রায় 2 থেকে 3 ঘন্টা তিনি রাস্তায় পড়ে থাকেন। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হচ্ছে আব্দুল্লাহর জানাজা। ফ্যাসিবাদ বা স্বৈরাচারের বিলুপ্তি চায় বিএনপি। সরকার গঠন করলে 31 দফার আলোকে জনগণের ক্ষমতায়ন, অংশীদারিত্বের রাজনীতি নিশ্চিত করবে দলটি। গুলশানের একটি হোটেলে আয়োজিত সেমিনারে ভার্চুয়ালি যোগ দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা জানিয়েছেন। বলেছেন, এখনকার আলোচিত সংস্কার প্রস্তাবনার সবই বিএনপির পূর্ব ঘোষিত 31 দফার সংস্কারে রয়েছে। জুলাই অভ্যুত্থান সহ বিগত দিনের ফ্যাসিবাদ বিরোধী সকলকে নিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই বিএনপির অগ্রাধিকার বলে জানিয়েছেন তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি, চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন 2030-র আলোকে 2022-এর ডিসেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেন 27 দফার রূপরেখা। পরবর্তীতে সংযোজন বিয়োজন শেষে আওয়ামী সরকারের পতনের আগে গেল বছরের 13 জুলাই বিএনপি ঘোষণা করে রাষ্ট্র মেরামতের 31 দফার রূপরেখা। গুলশানের একটি হোটেলে পরিবর্তিত পরিস্থিতিতে 31 দফার রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে আয়োজন করে বিএনপি। আমরা 2 বছর আগে যে আমাদের রাষ্ট্র সংস্কার যে প্রস্তাবগুলো জাতির সামনে উপস্থাপন করেছিলাম সেটা আবার আমরা নতুন করে উপস্থাপন করতে চাই। সম্মিলিত এটা শুধু বিএনপির দফা নয়, এগুলো আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা যুগপৎ আন্দোলন করছিলাম সেই যুগপৎ আন্দোলন দলগুলো একমত হয়েই আমরা আমাদের 31 দফা প্রণয়ন করেছিলাম। সংস্কৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয় জাতীয় ঐক্য লাগবে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতেই যখন যেটা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। সেমিনারের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যে তুলে ধরেন দলের সংস্কার ভাবনা। বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের এই 31 দফায়
অন্তর্ভুক্ত রয়েছে। তবে আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটিই বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তারেক রহমান বলেন ৩১ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র ও অলিগার্কি থাকবে না। আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। ফ্যাসিবাদ বিরোধী সকলে আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিয়ে ভোটাধিকার ফিরিয়ে এনে সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা সমন্বিত অগ্রাধিকার বলেও জানান তারেক রহমান। বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্রাধিকার। ৫ আগস্টের পর বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে সহিংসতাকে প্রতিহত করেছে বলে জানান তারেক রহমান। বলেন, বিশাল দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে ওঠা যে কোনো অভিযোগের বিষয়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। আওয়ামী লীগের কোন নেতার কোনো অনুতাপ, অনুশোচনা বা আত্মসমালোচনার নজির নেই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে। জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে এএফপির সাথে সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে সংস্কার দরকার। শেষ দিনের কর্মসূচিতে প্রধান উপদেষ্টা সৌজন্য সাক্ষাৎ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও ব্রাজিলের দ্বিতীয় লেডির সাথে। আজারবাইজানের বাকু থেকে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা। জলবায়ু সম্মেলনে ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে সাক্ষাৎকার দিয়েছেন কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমকে। বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গণতান্ত্রিক নির্বাচনের পথেই হাঁটছে তার সরকার। শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস বলেন, সংস্কারের গতি ঠিক করে দেবে বাংলাদেশে নির্বাচন কত দ্রুত হবে। That's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. এছাড়া জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টার সফরের শেষ দিনের শুরুটা করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে, যেখানে বাংলাদেশ ও আজারবাইজানের সম্পর্ক গভীরতর করতে উদ্যোগ নিতে আহ্বান জানান দুই নেতা। দেশটির প্রেসিডেন্ট নতুন বছরের শুরু দিকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে পাঠানোর কথা জানিয়েছেন। প্রেসিডেন্ট আলিয়েভ অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন। বলেন, জুলাই আগস্ট বিপ্লব সহ বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাও পর্যবেক্ষণ করছে তার সরকার। সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এ সময় ডক্টর ইউনূস জানান, তার সরকার উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগের লক্ষ্যে শ্রম খাতে সংস্কার আনছে। সফরের শেষ কর্মসূচিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন ব্রাজিলের দ্বিতীয় লেডি লু আলকমিন। এ সময় ডক্টর ইউনূসকে তার লেখা বই উপহার দেন, সেটি প্রধান উপদেষ্টাকে নিয়েই লেখা। দিন দিন গুরুত্ব হারাচ্ছে জলবায়ু সম্মেলন। প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে যুক্ত হয়ে প্রফেসর ডক্টর ইউনূস জানালেন, এই জলবায়ু সম্মেলনের কার্যকারিতা কতখানি আছে তা নিয়েও ভাবা দরকার। ফলে সামনের দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এবং এই বিষয়গুলো ভেবে পরবর্তী পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন তিনি। আহমেদ রেজা, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান। কুইক রেন্টাল আইন নামে পরিচিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের দায়মুক্তি এবং মন্ত্রীর একক সিদ্ধান্ত সংক্রান্ত বিধান অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। বিদ্যুতের কোনো চুক্তি নিয়ে আর প্রশ্ন তোলা যাবে না, এই ধারাও বাতিল করা হয়েছে। আইনজীবী শাহদিন মালিক বলেছেন, দুর্নীতির বৈধতা দিতেই এই আইনটি করেছে আওয়ামী লীগ। এই আইনটি জনগণের ক্ষমতার সাথে সাংঘর্ষিক। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথা বলে 2010 সালে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি আইন করে আওয়ামী লীগ সরকার।
এই আইনের বলে যা কিছু করা হবে এ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দেয়া হয় একচ্ছত্র ক্ষমতা। 5 আগস্টের পর এই আইনের দুটি ধারাকে চ্যালেঞ্জ করে রিট হয় উচ্চ আদালতে। বৃহস্পতিবার দায়মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা অবৈধ ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। আদালতের এখতিয়ার, আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইন্ডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। তো এই জন্য আদালত বলেছে যে 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। রিটকারী আইনজীবী স্বাধীন মালিক বলেন, লুটপাটকে আইনি ভিত্তি এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা দিতেই আইনটি করেছিল শেখ হাসিনা সরকার। 6(2) ধারায় অনেকগুলি কুইক রেন্টাল প্রজেক্ট হয়েছে। আপনারা জানেন যে কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক, তারা পুরো টাকা পাবে। মানে 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো কিভাবে চলবে তা নিয়েও পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। বলা হয়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে সরকার। এখন কুইক রেন্টালে যে টাকা দিয়ে যাচ্ছে, ওই যে সরকারকে বলেছে যে সরকার দরকার হলে ওদের সাথে চুক্তি মানে পুনর্মূল্যায়ন করতে পারবে। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিয়ে আসছিল বিগত আওয়ামী লীগ সরকার। আর গত 16 বছরে 1 লাখ কোটি টাকার বেশি খরচ করেছে তারা, যার অধিকাংশই বিদেশে পাচার হয়েছে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও স্লোগান দিয়ে আদালতে প্রবেশ করেন হাজী সেলিমের ছেলে সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম। পরে চকবাজার থানার একটি হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 10 দিনের রিমান্ড আবেদন করা হলেও মামলার মূল নথি আদালতে না আসায় শুনানির তারিখ পেছানো হয়। আর বৃহস্পতিবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয় আরেক সাবেক এমপি আলী আজম মুকুলকেও। মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। কলকাতায় চায়ের আড্ডায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম। হাসিনা সরকার পতনের পর এমন ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু কলকাতায় থাকা সোলাইমানকে পাওয়া গেল রাজধানীর গুলশানে। গ্রেফতারের পর আদালতে তোলার সময় দেন আওয়ামী লীগের স্লোগান। বৃহস্পতিবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে সোলাইমান সেলিমকে তোলা হলে 10 দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা। চকবাজার থানার রাকিব হত্যা মামলায় এই আবেদন করা হয়, কিন্তু মামলার মূল নথি আদালতে না আসায় রিমান্ড শুনানির তারিখ পেছানো হয়। যেহেতু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সে কারণে তার এই যে রিমান্ডের বিষয়টা, সেই রিমান্ডের কোনো যুক্তি কোনো কারণ নাই। অবৈধভাবে এমপি হিসাবে নিজেকে ঘোষণা করেছেন সোলাইমান সেলিম। তাকে চকবাজার থানার একটি হত্যা মামলায় আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় এবং 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। এদিন আদালতে তোলা হয় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের ভাতিজা ভোলার সাবেক এমপি আলী আজম মুকুলকে। মিরপুর মডেল থানার শিক্ষার্থী নাহিদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। দায়িত্ব হিসেবে মিরপুর এলাকায় এই আলী আজম মুকুলের দায়িত্ব ছিল যে ওখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমানোর জন্য অন্যান্য এমপি মোদির সঙ্গে সেও এই হত্যা এবং ষড়যন্ত্রের সঙ্গে সে জড়িত ছিল। এই আসামি জামিনের বিরোধিতা করি বিজ্ঞ আদালত ওই পক্ষে শুনানির পর তার জামিন দরখাস্ত নামঞ্জুর করে তাকে সিডব্লিউ মূলে তাকে জেল হাজতে প্রেরণ করে। এদিকে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে 2 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এমপি হওয়ার পর সামান্য টিনের ঘরই বদলে গেছে বহুতল ভবনে। 16 বছরে সম্পদ বেড়েছে শতগুণ। যশোর 4 আসনের সাবেক এমপি রঞ্জিতের উত্থান যেন রূপকথাকেও হার মানায়। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বহু পুরনো এবং নিস্তার পায়নি সনাতন ধর্মাবলম্বীদের শ্মশানের জমিও। সম্প্রতি সাবেক এই এমপির সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
আওয়ামী লীগের মনোনয়নে 2008 সালে প্রথমবারের মতো যশোর 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রণজিৎ রায়। তারপর থেকেই তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, জমি দখল, নিয়োগ বাণিজ্য, নির্যাতন আর দুর্নীতির ব্যাপক অভিযোগ উঠতে থাকে। সাবেক এমপি রণজিৎ কুমার রায় উনি নিয়েছিল যে আমাকে একটা চাকরি দেবে সেই শর্তে, কিন্তু এখন আমার এই ভিটের জমি, এটা আমার বাড়ি ভিটের জমি, আমার বাড়ির সাথে এই জমিটা, এখন সে এই প্রকল্পও চালু হয়নি, আমার জমির কোনো ব্যবস্থা নেই। মনে করবেন এক এক প্রতিষ্ঠানের থেকে চাকরি দেওয়ার জন্য মেলা টাকা নিচ্ছে। যে কোনো কায়দায়, যে কোনো মূল্যে, সালিশ মিটিংই প্রয়োজনে অপ্রয়োজনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, কোটি কোটি টাকার ইনকাম করেছে, বাণিজ্য করেছে। খাজুরা বালিকা বিদ্যালয়টি 18 সালের পরে যায় মাখমবালা বালিকা বিদ্যালয় নামকরণ করা হয়। আসলে মাখমবালা নামটি হচ্ছে সাবেক এমপি বাবু রণজিৎ কুমার রায়ের আম্মার নাম। এমপির আগে এখান থেকে এই সমস্ত বাড়িঘর ছিল না। আগে কি ছিল এখানে? এখানে টিনের ঘর ছিল। 18 সালের নির্বাচনে তার যে হলফনামা, এই মিলালে পরেই দেখা যাবে তার কত গুণ সম্পদ এবং অর্থ বেড়েছে দেখা যাবে। সনাতন ধর্মাবলম্বীদের চাঁদার টাকায় কেনা খাজুরা কেন্দ্রীয় শ্মশানের 77% জমি জালিয়াতি করে নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন রণজিৎ। এছাড়া অনেকের জমি জোর করে লিখে নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। 40 থেকে 1000 পর্যন্ত অনুদান দিয়ে আমরা 77 শতক জমি ক্রয় করেছি। ক্রয় করার পরে এই জমিটা আমাদের এমপি রণজিৎ রায়ের নামে রেজিস্ট্রি হয়ে যায়। ডিসির নামে রেজিস্ট্রি করা কথা ছিল, স্বপন সরকার তারপর লেন্টু থেকে এরা এই জমিটা তার এমপির নামে রেজিস্ট্রি করে নিয়েছে। এই সুবিধা পাওয়া যাবে, সেই সুবিধা পাওয়া যাবে, হ্যান ত্যান এটা করে তারপরে আলটিমেটলি তার নামেই রেজিস্ট্রেশনটা হয়ে গেল। নামে বেনামে 16 বছরে গড়েছেন বৃত্তের পাহাড়। দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় রণজিতের সম্পদ বেড়েছে 100 গুণেরও বেশি। বিদেশে অর্থ পাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। রণজিৎ পরিবারের অত্যাচার থেকে বাদ যাননি নিজ দলের নেতাকর্মীরাও। তার ফোন, তার হোয়াটসঅ্যাপ টোটালি তার বন্ধ। এখন এই দুঃসময়ে কিন্তু আওয়ামী লীগের, আমরা যারা বঞ্চিত আওয়ামী লীগের নেতাকর্মী ছিলাম, তারাই এখন মাঠে ময়দানে আছি, আমরাই আছে আমাদের নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছি। কিন্তু পরিতাপের বিষয়, তার যে সৃষ্টি করা যে লোকজন, তাদেরও পাওয়া যাচ্ছে না এবং তাকেও পাওয়া যাচ্ছে না। বিভিন্ন কৌশলে টাকা পয়সা লুটপাট করে বেশি ক্ষতি করেছে নিয়োগ বাণিজ্য করে। বাস্তব যেটা, আওয়ামী লীগ করলেই ভালো মানুষ তো আওয়ামী লীগে আছে, আওয়ামী লীগটারে নষ্ট করেছেও সেই একা। এই বাগারপাড়ার সমস্ত মূল খারাপের মূলে গেছে সে। আলোতা নিরাপত্তার কারণেই কিন্তু সে এলাকা ছেড়ে, এবং আমি যতটুকু জানি এখন মনে হয় তার ছেলের কাছে, সম্ভবত ইন্ডিয়াতেই সম্ভবত সে এখন থাকে। এরই মধ্যে সাবেক এই জনপ্রতিনিধির সম্পদ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এটা আমার মনে হয় যে অত্যন্ত সঠিক সিদ্ধান্তই তারা নিয়েছে, এবং শুধুমাত্র এই না, যাদেরই এমন অবৈধ উপার্জন আমরা দেখতে পারি, সম্পদের পরিমাণ বেড়ে যাওয়া দেখতে পারি, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থাটা নেওয়া প্রয়োজন। অঢেল সম্পদ নিয়ে 5 আগস্টের পর থেকে আত্মগোপনে সাবেক এই এমপি। আমিন বাবু, যমুনা নিউজ। সুনামগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে নবগঠিত কমিটির সভা শুরুর আগে এই ঘটনা ঘটে। এর আগে শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনের সভাস্থলে যায় কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। পরে 2 পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় আহত হয় জেলা কমিটির আহ্বায়ক, সদস্য সচিব সহ 2 পক্ষের অন্তত 15 জন শিক্ষার্থী। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ওরা তো লাঠি শুটা নিয়ে আসছে, আর একটা ছেলে আছে নিয়ালো তো আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে। যখন আর্মি, তারপর আমরা কলজারপুরের সাথে আর্মি তো দেখেই চলে আসছে। কমিটির মেম্বার সিলেকশন নিয়ে হচ্ছে তাদের মধ্যে ঝামেলা। তো 2 গ্রুপই দাবি করতেছে যে তাদেরকে, এক গ্রুপ দাবি করছে তাদেরকে হচ্ছে বঞ্চিত করা হয়েছে, বৈষম্য করা হয়েছে, এবং আর এক গ্রুপ দাবি করতেছে তাদের সেন্ট্রালি এটা নাকি ঢাকা থেকে তাদের যে কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, তারা সেই কমিটি অনুযায়ী আজকে প্রোগ্রাম করতেছে। আদালত থেকে জামিনের পরে কারামুক্ত হলেন রাজনৈতিক মামলায় গ্রেফতার গোপালগঞ্জের দিনমজুর জামাল মিয়া। এতে স্বস্তি ফিরেছে পরিবারটিতে। বিকেলে জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন জালাল মিয়া। যমজ, নবজাতক সহ 4 সন্তান রেখে মারা যায় তার স্ত্রী। গত 8 নভেম্বর তিনি গ্রেফতার হন। এতে পরিবারটি বিপদে পড়ে। নিয়ে গণমাধ্যমে সংবাদের পরে চাঞ্চল্য তৈরি হয়। বৃহস্পতিবার প্রতিবেদনটি উচ্চ আদালতের নজরে আনেন 4 আইনজীবী এবং বিষয়টি আমলে নিয়ে 4 শিশুদের দেখভাল করতে সমাজসেবা অধিদপ্তর স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন হাইকোর্ট। মিথ্যা মামলায় আমার জড়াই দিছিল, এই মিথ্যা মামলা আমি প্রত্যাহার চাই, এইটাই আমার দাবি। কোন কারণ আমার দল আমি এখন পর্যন্ত কিছুই জানি না। হ্যাঁ, আমি সাধারণ মানুষ,
আমি কিষাণ দিয়ে খাই। লোকাল ডিসি অফিসের সাথে যোগাযোগ করে এবং ডিসি অফিসের অধীনে যেই সমাজসেবা অধিদপ্তর অথবা অফিস রয়েছেন তাদেরকে বলে দিয়ে এই বাচ্চাদের পরিবারের সাথে যোগাযোগ করে এদের খাবার দাবার থেকে শুরু করে সামগ্রিক ওয়েলফেয়ার এই ব্যবস্থাগুলো যদি করে। রোববার থেকে আমন ধান সংগ্রহ শুরু করা হবে বলে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন। গত বছরের তুলনায় 3 টাকা বেশি দামে ধান ও সিদ্ধ চাল কেনা হবে বলেও জানান। দুপুরে খাদ্য অধিদপ্তরে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ক্রেতা হিসেবে তিনিও চাপে আছেন, তবে এই পরিস্থিতির দ্রুত কেটে যাবে বলে আশা প্রকাশ করেন। মজুদ পরিস্থিতি বিবেচনায় নিয়ে চলতি বছর আগে থেকেই সতর্ক অবস্থানে সরকার। 2024-25 অর্থ বছরের আমন মৌসুমে 3 লাখ মেট্রিক টন ধান, 5.5 লাখ টন সিদ্ধ চাল এবং 1 লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। নির্ধারিত ছিল হচ্ছে 44 টাকা, সেটা আমাদের এখন এবারে 47 টাকা। সংগ্রহ অভিযানের বিষয়ে পরিকল্পনা নির্ধারণ করতে দুপুরে খাদ্য অধিদপ্তরে বৈঠক করে মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। রবিবার থেকেই আমন ধান সংগ্রহ অভিযান শুরুর কথা জানান খাদ্য উপদেষ্টা। বলেন, গত বছর 30 টাকা থাকলেও চলতি বছর 33 টাকায় সংগ্রহ করা হবে ধান, আর 44 টাকার স্থানে 47 টাকায় কেনা হবে সিদ্ধ চাল। কেজি প্রতি 3 টাকা বাড়ানো হয়েছে, 3 টাকা বাড়ানো হয়েছে ধানে এবং চালেও বাড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে তো আমরা আশা করছি যে আমরা একটা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো এই আমন মৌসুমে। অ্যাজ ওয়েল এজ আমরা আমদানি কার্যক্রম আমাদের সচল আছে, এটা আরও জোরদার হবে। এতে করতে যেটুকু আশঙ্কা করা হয়েছিল গত বন্যার পরে, আশা করছি আমরা আল্লাহর রহমতে সেটা মোকাবেলা করতে পারবো। আলী ইমাম মজুমদার বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে এরই মধ্যে আমদানি শুল্ক প্রত্যাহার করেছে সরকার। তার বক্তব্যে উঠে আসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি। নিজেই বাজার করি, চাপে আছি, তো আমরা আশা করছি যে আমন ফসলটা উঠলে দাম আর একটু কমবে। পাশাপাশি শীতকালীন সবজিটাও কিন্তু অকালীন বৃষ্টির জন্য মার খেয়েছে, সেটাও ওঠা শুরু করবে আশা করছি। প্লাস শীতকালীন মাছের সরবরাহটা বাজারে বাজে, আমাদের যে আভ্যন্তরীণ যেগুলি আছে, বদ্ধ জলাশয় যেগুলি আছে, এগুলির থেকেও মাছ সংগ্রহ বাড়ে। এতে করতে যে আমাদের ধরেন আপনার ওই মুরগির উপরে বা ডিমের উপর চাপটা কমবে। 17 নভেম্বর থেকে শুরু হয়ে 2025 সালের 28 ডিসেম্বর পর্যন্ত ধান ও সিদ্ধ চাল সংগ্রহ অভিযান চালানো হবে বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা আভ্যন্তরীণভাবে সংগ্রহ করতে পারবো। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।